শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছেলেদের মহাভারত আদি পর্ব। এখন আমরা যাহাকে দিল্লি বলি, সেই দিল্লির কাছে অনেক দিন আগে হস্তিনা বলিয়া একটি নগর ছিল। এই হস্তিনার রাজা বিচিত্রবীর্যের ধৃতরাষ্ট্র আর পাণ্ডু নামে দুই পুত্র ছিলেন। ধৃতরাষ্ট্র বয়সে বড় ছিলেন বটে, কিন্তু তিনি অন্ধ ছিলেন। অন্ধ যে সে রাজ্য পায় না, কাজেই বয়সে বড় হইয়াও ধৃতরাষ্ট্র রাজা হইতে পারিলেন না। রাজা হইলেন ছোট ভাই পাণ্ডু। রাজ্য না পাওয়ায় ধৃতরাষ্ট্র দুঃখিত হইয়াছিলেন বৈকি, তবুও যদি পাণ্ডুর ছেলে হওয়ার আগে তাহার ছেলে হইত, তবে সে দুঃখ তিনি সহিয়া থাকিতে পারিতেন, কারণ তাহাদের ছেলেদের মধ্যে যে বড় তাহারই রাজ্য পাইবার কথা ছিল। কিন্তু ধৃতরাষ্ট্রের কপালে তাহাও হইল না, পাণ্ডুরই আগে ছেলে হইল। ধৃতরাষ্ট্রের ছেলেরা যখন বুঝিল তাহারা রাজ্য পাইবে না, তখন হইতেই তাহারা প্রাণ ভরিয়া পাণ্ডবদিগকে অর্থাৎ পাণ্ডুর ছেলে হিংসা করিতে লাগিল। ধৃতরাষ্ট্রের ছেলেদের মধ্যে দুর্যোধন সকলের বড়, তারপর দুঃশাসন, তারপর আরো ৯৮ জন, সব শুদ্ধ তাহারা ১০০ ভাই। ইহা ছাড়া দুঃশলা নামে তাহাদের একটি বোনও ছিল। পাণ্ডুর ৫ পুত্র, সকলের বড় যুধিষ্ঠির, তারপর ভীম, তারপর অর্জুন, তারপর নকুল ও সহদেব নামে দুটি যমজ ভাই। ইহারা এক মায়ের ছেলে নহেন। পাণ্ডুর ২ রানী ছিলেন, বড়র নাম কুন্তি, ছোটর নাম মাদ্রী। যুধিষ্ঠির, ভীম আর অর্জুন ইহারা কুন্তির ছেলে, নকুল সহদেব মাদ্রীর ছেলে। ২ মা হইলে কি হয়, ইহাদের মধ্যে যে ভালোবাসা ছিল, তেমন ভালোবাসা এক মায়ের ছেলেদের ভিতরেও কম দেখা যায়। এক একজন দেবতা পাণ্ডুকে এই সকল পুত্রের এক একটি দিয়াছিলেন। ধর্ম যুধিষ্ঠিরকে দিয়াছিলেন, পবন ভীমকে দিয়াছিলেন, ইন্দ্র অর্জুনকে, আর অশ্বিনী কুমার নামক ২ দেবতা নকুল ও সহদেবকে। এই জন্য লোকে বলে যে যুধিষ্ঠির ধর্মের পুত্র, ভীম পবনের পুত্র, অর্জুন ইন্দ্রের পুত্র, নকুল সহদেব অশ্বিনী কুমার দিগের পুত্র। এই সকল দেবতা ইহাদিগকে অতিশয় স্নেহ করিতেন। কিন্তু হায়, এই পৃথিবীতে অল্প দিনে ইহারা সুখে কাটাইতে পারিয়াছিলেন। পাণ্ডু ইহাদিগকে খুব ছোট রাখিয়াই হঠাৎ মারা গেলেন। মৃত্যুর সময় মাতা মাদ্রী তাহার কাছে ছিলেন। তিনি মনের দুঃখ সহিতে না পারিয়া পাণ্ডুর চিতার আগুনে ঝাঁপ দিয়া সেই দুঃখ দূর করিলেন। ইহার পর আর এমন কেহই রহিল না যে আপনার বলিয়া মা কুন্তি আর ৫টি ভাইয়ের দিকে চায়। যাহা হোক, পাণ্ডবেরা ৫ ভাই ধৃতরাষ্ট্রের ছেলেদের সঙ্গেই রহিলেন। ১০৫টি ছেলের একসঙ্গে থাকা, একসঙ্গে পড়া, একসঙ্গে খেলা, সবই একসঙ্গে হইতে লাগিল। খেলার সময় ধৃতরাষ্ট্রের পুত্রেরা ভীমের হাতে বড়ই নাকাল হয়। ভীমের জ্বালায় উহারা ভালো করিয়া খেলিতেই পায় না। খেলা আরম্ভ করিলেই ভীম কোথা হইতে আসিয়া তাহাদের মাথায় মাথায় ঠোকাঠুকি করিয়া দেন। উহারা ১০০ ভাই, ভীম একেলা, তবুও উহারা কিছুতেই তাহাকে আঁটিতে পারে না। তিনি তাহাদিগকে আছড়াইয়া ফেলিয়া চুল ধরিয়া এমনি টান দেন যে বেচারারা তাহাতে চেঁচাইয়া অস্থির হয়। জলে নামিয়া খেলা করিতে গেলে তিনি তাহাদের ১০ জনকে একসঙ্গে জড়াইয়া ধরিয়া ডুব দেন, আর তাহারা আধমরা না হইলে ছাড়েন না।
বেচারারা হয়তো ফল পাড়িবার জন্য গাছে উঠিয়াছে। এমন সময় ভীম আসিয়া সেই গাছে লাথি মারিতে থাকেন। লাথির চোটে গাছ এমনি নড়িয়া ওঠে যে ফলের সঙ্গে সঙ্গে উহারাও মাটিতে পড়িয়া যায়। কাজেই উহারা ভীমকে বড়ই হিংসা করে, আর তাহার কাছে বড় একটা ঘেঁষে না। ভীমকে যতই দেখে দুর্যোধনের মনে ততই ভয় হয়, আর ততই তাহার দুষ্ট বুদ্ধি বাড়িয়া ওঠে। সে কেবলই ভাবে, এই ভীমটাকে বড় হইতে দিলেই তো আমাদের সর্বনাশ, সুতরাং এই বেলা এটাকে মারিয়া ফেলিতে না পারিলে চলিতেছে না। ভীম মরিলে আর চারিটা ভাইকে বাঁধিয়া রাখিলেই চলিবে। দুষ্ট বসিয়া বসিয়া খালি এইরূপ ভাবে। তারপর একদিন সে সকলকে বলিল, চলো আজ গঙ্গা স্নানে যাই। এই সহজ কথাটার ভিতর কি ভয়ানক ফন্দি রহিয়াছে তাহা তো পাণ্ডবেরা জানেন না। তাহারা কেবল জানেন যে গঙ্গায় ছুটোপাটি করিয়া স্নান করিতে যার পর নাই আরাম। সুতরাং গঙ্গা স্নানের কথা শুনিয়াই সকলে যাইব যাইব বলিয়া প্রস্তুত হইলেন। প্রমাণকোটিতে গঙ্গা স্নানের আয়োজন হইল। প্রমাণকোটি অতি চমৎকার স্থান। গঙ্গার ধারে বাগান আর সুন্দর বাড়ি। জলযোগের আয়োজনটিও সেখানে ভালো মতোই হইয়াছে। কাজেই ছেলেদের আনন্দের আর সীমা নাই।